সবাইকে শুভ দীপাবলি। সবার দীপাবলি আশা করি খুব ভালো কেটেছে। তো আমার প্রথম ঘটনাটা হচ্ছে আমার এক কলিগকে নিয়ে। সে তার নাম আমাকে এখানে শেয়ার করতে একটু বারণ করেছে, তাই আমি তার নামটা নিচ্ছি না। কিন্তু আমি আমার ঘটনাটা বলার সুবিধার্থে আমি একটা ছদ্মনাম দিচ্ছি। আচ্ছা, তার নাম আমি ধরে দিচ্ছি লিলি। তার নাম আমরা দিচ্ছি লিলি। তো এই ঘটনাটা লিলির মাসির বাড়ির ঘটনা, ঠিক আছে? তো লিলির মাসির বাড়ি কোথায় সেটাও কিন্তু আমি এখন আর রিভিল করব না এই লাইভে, কারণ সেটাও সে আমাকে করতে বারণ করে দিয়েছে। তাই আমি কিছু রিভিল করছি না, আমি শুধু ঘটনাটা বলছি কি ঘটেছে। তো এই লিলির মাসির বাড়ি ছোটবেলা লিলি প্রায় যেত, দুর্গাপুজোর ছুটিতে, সামার ভেকেশনে ও প্রায় যেত। তো ওর মাসির বাড়িটা একটা নিরিবিলি একটা বাড়ি, অ্যাটমসফিয়ার সেখানে নিরিবিলি পরিবেশ, চারিপাশটা গাছপালায় ঘেরা, ঠিক আছে? বাইরের কোলাহল ভিতরে আসতো না, খুব সুন্দর একটা পরিবেশ। বেশ, তখন একতলা বাড়ি ছিল, ছড়ানো ছেটানো একটা বাড়ি, একতলা ছিমছাম বাড়ি। লিলি ওর মা বাবার সাথে যখন ওখানে ছোটবেলা যেত, এমনি ওর ঘরটা খুবই ভালো লাগতো, কিন্তু ওই বাড়িটার কিছু কিছু অংশে ওর না খুব ভয় করতো। কোনো কোনো অংশ, যেমন কি ওর মেসো মাসির বেডরুম, ওদের যে সিঁড়িটা ছাদের দিকে উঠে গেছে সেই সিঁড়িটা, তারপরে ছাদটা, বিশেষ করে সিঁড়ির নিচের অংশটা, আরো দু চারটে এরকম খুটখাট ঘর, এই যেরকম বারান্দার শেষ প্রান্ত, ওদের যেটা বারান্দা ছিল ওর মেসো মাসির ঘরের সামনে, রুমটার সামনেই একটা লম্বা একটা বারান্দা ছিল, সেখানে জুতো চপ্পল টপ্পল রাখা হতো একটা কোণার দিকে, এক পাশে একটা স্কুটার ছিল সেটা রাখা হতো। তো সেই অংশটা, বিশেষ করে একটু কর্নার সাইডে যে অংশটা রয়েছে সেইটা, মানে ওর কিছু কিছু পার্টিকুলার এই যে অংশগুলো বললাম না, ওই অংশগুলোতে না ওর খুব ভয় করতো। ছোটবেলা কেমন যেন একটা ভয় ভয় লাগতো। ও যেভাবে আমাকে বলেছে সেভাবে আমি বলছি। তো সে আমাকে বলেছে যে, জানিস, ওই বাড়িটাতে যখন আমি যেতাম কিছু কিছু পোর্শন আমার কিছু লাগতো না, কোনো ভয় লাগতো না, কিছু লাগতো না, কিন্তু কিছু কিছু অংশে না আমার রীতিমতো গায়ে কাঁটা দিয়ে উঠতো। আমার যেন মনে হতো শীত করছে, এতটা ভয় লেগে যেত। আর মনে হতো যে এই যেরকম মেসো মাসির যে রুমটা ছিল, বেডরুমটা ছিল, বেশ বড় রুম ছিল, আর সেই রুমটাতে একটা বেশ বড় খাট ছিল, শোকেস, আলমারি, যথারীতি সবকিছুই ছিল। তো একা একা ওই রুমে ও কখনোই ঢুকতে পারতো না, ওই রুমে সে একা কখনোই থাকতে পারতো না। ওর প্রচুর অস্বস্তি হতো আর প্রচুর ভয় লাগতো। এবার ভয়টা কিসের, ও ছোট ছিল তো অনেক সময় কাজিনসদের সাথে মিশে খেলতে খেলতে, হয়তো অনেক সময় সে লুকোচুরি খেলতে খেলতে একটা মনে হয় না, ধরুন আমাদের সবাই লুকিয়ে পড়েছে, আমাকে খুঁজতে যেতে হবে। তো আমি যদি খুঁজতে যাব, তো আমার একটা ভিতরে ভিতরে একটা সেই ভয় ভয় থাকবে যে আমাকে দেখে ফেলে হয়তো সে আমাকে চমকে দিয়ে ধাপ্পা দিয়ে দেবে। তো সেই রিয়াকশনটা কেমন থাকবে মনে মনে, যে এই বুঝি কেউ আমাকে এসে ধাপ্পা দিয়ে দিল, এই বুঝি কেউ এসে আমাকে ধরে ফেললো। আমি মানে সেই যে চমকানি ভাবটা যখন আসবে মনের ভিতরে, তখন কিরকম ফিলিং একটা আসবে। ওই ঘরে ঢুকে, ওই রুমটায় ঢুকলে, কিংবা পার্টিকুলার ওই সাইডগুলোতেও যখন খেলতে খেলতেই চলে যেত কিছু, ও রীতিমতো মনে হতো যে হয়তো কেউ আচমকা এসে ওকে চমকে দেবে, হয়তো আচমকা কাউকে দেখে ফেলবে। অথচ ঘরের মধ্যে কেউ থাকতো না, কেউ না, কোনো মানুষ থাকতো না, কিছুই থাকতো না। তা সত্ত্বেও ওর মনে হতো যে হয়তো কিছু একটা আমি দেখে ফেলবো, কাউকে একটা আমি দেখে ফেলবো, হয়তো খাটের তলায় আমি কাউকে দেখে ফেলবো, হয়তো দরজার আড়ালে কেউ দাঁড়িয়ে আছে, আমি তাকে দেখে ফেলবো। মানে এই দেখে ফেলবো, যে মানে একটা দেখে ফেলে চমকে যাবো হয়তো, আর চমকে গিয়ে চমকানি ভাবটা যে আসবে, সেই ভয়টা কিন্তু ওর থাকতো। ছোটবেলায় যেত, যতবার গেছে ওখানে ততবার এই টুকটাক ভয় লাগার ব্যাপারটা কিন্তু ওর হতো। এবার আস্তে আস্তে লিলি বড় হয়েছে, বড় হওয়ার পরেও সে সেখানে গেছে,
টিনেজ যখন তার হয়েছে, সে যখন টিনেজার হয়ে গেছে, তখন সে সময় যখন গেছে, তখন তখন অত কিছু মাথায় থাকতো না, তখন ভাবতো যে হয়তো আমার মনের ভুল। কিন্তু যখন এই যে সন্ধ্যা হয়ে যেত, সব জানলা দরজা সব কাজিনসরা মিলে বন্ধ টন্ধ করতো, তো ওকে বলা হতো যে যা না ওই ঘরের রুমটা জানলাটা একটু বন্ধ করে দেওয়ার। তো ঢুকে গিয়ে তারপরে আচমকা দাঁড়িয়ে পড়তো, যে ওর মনে হতো এই সন্ধ্যা হয়ে গেছে তো একটু আলো আধারি ব্যাপারটা থাকে, তো এই আলো আধারি এই ঘরটার মধ্যে আমি যদি ঢুকে যাই, আমাকে পিছন থেকে হয়তো কেউ জাপটে ধরে ফেলবে, হয়তো খাটের তলার থেকে কেউ উঠে এসে আমাকে ধরে ফেলবে। এইরকম একটা ফিলিংস না ওর আসতো। ও সেখানে কোনোভাবেই একা যেতে পারতো না, মানে ও বারণ করে যেত, আমি পারবো না, আমার ভয় করছে, আমি যাবো না। এই টিনেজার যখন ছিল তখনও সেই একই ভয় ওর মনে থেকে গেছিল। তারপর আস্তে আস্তে বারবার লিজি হয়ে যাচ্ছে, লিলি আর একটু বড় হয়, ইয়াং এজে হয়ে যায়। ইতিমধ্যে ওদের যাওয়া আসাটা অনেকটা, মানে পড়াশোনার চাপে বেশি বারবার ঘন ঘন যাওয়া হতো না মাসি বাড়ি, তো অনেকটা বড় হয়ে যায় তখন, ইয়াং এজ। মানে তখনও একবার এরকম কোনো একটা ওকেশনে ওরা সবাই মিলে মাসির বাড়ি যায়। তখন মাসিদের দোতলা ঘর হয়ে গেছে, একতলা ছিল তো আগে, এখন দোতলা হয়ে গেছে, বেশ সুন্দর করে ছিমছাম করে বাড়িটা গোছানো। সব থেকে ইন্টারেস্টিং পার্ট হলো নিচতলাটা যেই প্যাটার্নে তৈরি, উপর তলাটাও ঠিক সেই প্যাটার্নে তৈরি। মানে নিচতলায় মেসোমাসির ঘরটা যেখানটা ছিল, দোতলায় ঠিক মেসোমাসির ঘরটা ঠিক ওই নিচতলার ঘরের উপরেই দোতলার ঘরটাতে মেসোমাসির রুম। যেই নিচে যেই প্যাটার্নটার ঘর, যেই রুম যেখানে যেখানে আছে, দোতলার উপরেও ঠিক সেই প্যাটার্নে সেখানে ঘর বসানো রয়েছে। তো আর এরা বিশেষ করে এখন ঘুমানোর সময়টা দোতলায় গিয়ে সব ঘুমানোর ব্যবস্থা সব ছিল, নিচতলাটা খুব কমই যাওয়া আসা হতো যখন থেকে দোতলা হয়ে গেছে। তো ঠিক আছে, দোতলায় তো ওরা আছে, কিছুদিন ওখানে থাকছে। তো ও এতদিনে ভুলে গেছিল যে ওর মনে ওই ছোটবেলার সেই ভীতিটা অত তো মনে রাখে না, বড় হয়ে গেছে এখন। বড় হয়ে যাওয়ার পরও সে যখন ছাদে কাপড় মেলতে যাচ্ছে, ছাদ থেকে কাপড় তুলে নিয়ে আসছে, ঘরে রাখছে, কোনো একটা রুমে গিয়ে বসছে, সবাই যখন থাকছে তখন তো সব ঠিক আছে, কিন্তু এই যে এক সময় যখন কেউ থাকছে না আশেপাশে রুমে, কি ওই ঘরটার আশেপাশে কেউ থাকছে না, একা একা যখন সে কিছু সময় সেখানে থাকছে বা কাটাচ্ছে, সেই মুহূর্তগুলোতে ওর সেই ছোটবেলার ভয়টা আবার জেগে উঠছে। আস্তে 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 সেই ছোটবেলার সেই ভয়টা আবার যেন জাঁকিয়ে বসছে। কোথায় কোথায় না, সেই জায়গাতে, যেই জায়গাতে ও আগে ভয় পেত, এবার শুধু সেটা দোতলায়। আগে সেটা নিচতলায় ছিল, এখন সেটা দোতলায়। নিচতলায় যে ঘরটাতে মেসোমাসিরা ঘুমোতো, সেই ঘরটাতে ওর যেতে ভয় করতো। ঠিক দোতলায় যে ঘরটাতে মেসোমাসিরা গিয়ে ঘুমায়, ওই ঘরটাতে ওকে একা একা যেতে ভয় লাগে। এখনো বলতে যখন ওর ইয়াং এজ হয়ে গেছিল তখন ও ফিল করে যে সেই ভয়টা কোথাও একটা রয়ে গেছে ওর মনের ভিতরে। সেই সিঁড়িতে যাওয়ার রাস্তা, ওর সিঁড়িতে উপরে ছাদে যাওয়ার যে সিঁড়িটা রয়েছে, সেই সিঁড়িটাতে ওর ভয় লাগে। সেই ছাদে গেলে ওকে এখনো মনে হয় যে কেউ যেন ছাদের কোনায় এরকম গুটিসুটি হয়ে বসে আছে, একদম কোনায়। ছাদের যে পাঁচিলগুলোর যে কোনাগুলো থাকে না, ওই কোনায় হতে এইভাবে গুটিসুটি মেরে কেউ বসে আছে। ও যদি সেদিকে তাকায় তাহলে হয়তো সে এইভাবে ওকে ধরে ফেলবে, ছুটে এসে ওকে ধরে ফেলবে। কেউ হয়তো, এবার বলেছে না চারিপাশে গাছপালা ঘেরা, নারকেল গাছ, সুপুরি গাছ, কাঁঠাল গাছ, জলপাই গাছ, বিভিন্ন নাকি গাছপালা দিয়ে ঘেরা। তো ওর রীতিমতো মনে হতো কাপড় টাপড় যখন ও শুকাতে যেত, কিংবা কাপড় টাপড় যখন ও নিয়ে আবার ফিরে আসতো, তখন মনে হতো যে ও এতটা ভয় পেত ওখানে গিয়ে, ওর মনে হতো যে হয়তো কেউ এই নারকেল গাছটা থেকে ঝাঁপ দিয়ে আমার ঘাড়ে এসে পড়বে, না হলে ওই কর্নার থেকে কেউ উঠে এসে আমাকে এভাবে জাপটে ধরবে। আমি যদি পিছন ফিরে তাকাই, ও ঠিক বলতো যে আমি যদি পিছন ফিরে তাকাই না, আমার মনে হতো আমি দেখতে পাবো যে ওই ছাদের দরজার আড়ালে ওই চুপ করে দাঁড়িয়ে আছে, এরকম আমি দেখতে পাবো। আমার পুরো বিশ্বাস ছিল। ও বলছিল
যে ও বলেছে আমাকে যে ও না চোখ টোক এইভাবে বুঝে কোনো রকমের জামা কাপড় মেলে ছুটতে চলে আসতো, এত ভয় করতো। আর ও বলতে আমার শীত করে যেত ভয়, মানে তখন গায়ে কাঁটা দিয়ে যেত। আর বলতো যখন আমি জামা কাপড় আনতে যেতাম আমার তখনও মানে এরকম মানে শিভারিং হতো গায়ে, আর আমি কোনো রকমের জামা কাপড় এভাবে জাপটে ধরে কোনো রকমের চোখ বুঝে ছুটে পালিয়ে আসতাম। এরকম ভয় করতো ছাদটা আর ছাদের সিঁড়িটা বিশেষ করে। কিন্তু এই যে একতলা থেকে দোতলা অবধি যে সিঁড়িটা রয়েছে সেটা কিন্তু খুব একটা ভয়টাই করতো না। দোতলা হয়ে যাওয়ার পরে, যখন দোতলা হয়ে গেল, দোতলা হয়ে যাওয়ার পরে এই একতলা থেকে যে সিঁড়িটা দোতলা গিয়ে উঠেছে সেই সিঁড়িটা ভয় করতো না। দোতলা থেকে যেটা ওই ছাদে গেছে সিঁড়িটা, সেই সিঁড়িটা ওকে ভয় লাগতো, সে ছাদটা ওকে ভয় লাগতো। আর ওই মেসোমাসির রুমটা ভয় লাগতো। আর ওদের দোতলায় যে বাথরুমটা ছিল সেটা ছিল মানে দোতলার সিঁড়িটা এরকম উঠে গেছে, উঠে দোতলায় একটা একটা খোলা জায়গা, সেটাকে একটা মানে আমরা বৈঠকখানাও বলতে পারি আবার বারান্দাও বলতে পারি, সেখানে সোফা টোফা পাতা রয়েছে, বড় করে একটা জায়গা আছে। সেই জায়গা দিয়ে এরকম সোজা চলে গিয়ে এই একটু ডান হাতের দিকে ছোট্ট প্যাসেজ মতন হয়েছে, সেখানে ডাইনিং টেবিল রয়েছে ওদের। আর ওই ডাইনিং টেবিলের পিছনটা দেয়ালটা রয়েছে, ওই দেয়ালের সাথে লাগা হচ্ছে বাথরুমটা। তো ওই যে প্যাসেজ এরিয়াটা, ওই যে সরু একটা জায়গাটা, ওইখানে যে ডাইনিং টেবিলটা রয়েছে ওই জায়গাটা মোটামুটি একটু অন্ধকার অন্ধকার থাকে, খুব একটা বেশি ওখানে আলো টালো থাকে না, আলো জ্বেলে বসতে হবে। তো ওই এরিয়াটাতে একটু যেতে ওর একটু কেমন কেমন যেন লাগতো, ভয় ভয় করতো। আর অন্য যে কাজিনসদের যে রুমগুলো ছিল সেখানে কিন্তু কোনো ভয় লাগতো না ওর, এরকম সে ফিল করতো। এবার এটা তো ও ভাবতো যে আমার মনে সেই ছোটবেলার ভয়টা তো রয়ে গেছে, আর ঘরটা যেহেতু এত নিরিবিলি তো এটা হয়তো মনের সেই ভয়টা সেই জন্য জেগে ওঠে। ঠিক আছে, এই তো গেল ওদের বর্ণনা, মানে আমি একটু বলে দিলাম যে কি হতো ওর সাথে। এবার আসছি আসল ঘটনায়। এই গত জুন মাসে ও ছুটি কাটাতে আবার সেই মাসির বাড়ি যায় সপরিবারে, বাবা মা ভাই বোন 4জনই মিলে ওইখানে চলে যায়, মাসির বাড়িতে চলে যায়। ওইখানে গিয়ে আছে, ঠিক ভালো কথা, আছে। এবার ওই যে একটু সন্ধ্যার সময়, তখন সন্ধ্যা হয়ে গেছে, ও বলছে যে জানিস আমি না আমার ওই মাসতুতো যে দিদি আছে ওনার রুমে আমি আছি, আর আমার মাসতুতো দাদার রুমে আমার ভাইটা ওখানে আছে, ওখানে থাকার ব্যবস্থা হয়েছে আর কি ওদের। তো তো আমি একটু রেস্ট নেওয়ার জন্য, আমার শরীরটা ভালো ছিল না, আমি একটু রেস্ট নেওয়ার জন্য আমাদের ওই রুমটাতে, মানে ওই মাস্টার দিদির যে রুমটাতে, ওইখানে একটু এরকম বসেছিলাম, একটু শুয়েছিলাম, একটু বসছিলাম, আমার খুব একটা ভালো লাগছিল না বলে আমি ছিলাম। আর বাকি সবাই ছিল নিচে, সবাই মোটামুটি নিচে ছিল, নিচতলাতে ছিল, আর ও দোতলা ওই রুমটাতে একা ছিল, একটু রেস্ট নিচ্ছে। তারপরে ওই রুমটা একটু বলে রাখি যে ওই রুমটা জানলা রয়েছে, বড় বড় 2টো জানলা রয়েছে, যেটা কি পেছন দিকে খোলে, মানে বাইরে খুলছে, সেই জানলাটা খুললে পিছনের পোর্শনটা বাইরেটা দেখা যাচ্ছে, ঘরের বাইরেটা। আর একটা জানলা রয়েছে বেশ বড় সড়ো সামনের দিকে, মানে ওইটা ঘরের ভেতরে খুলছে, ওই জানলাটা খুললে পুরো বারান্দাটা, মানে ওই যে আমি যে বললাম বৈঠকখানা মতন করা রয়েছে, ওই পুরো বৈঠকখানা কম বারান্দাটা পুরোটা ওয়াইডলি দেখা যায় ওই রুমটা থেকে। ওইখানে খাটে শুয়ে থাকা অবস্থাতে কেউ দেখতে পারবে যে ওখানে কে এসে বসলো, কে গেল, সবকিছু। আর ওই রুমটাতে 2টো দরজা রয়েছে, একটা তো এমনি নর্মাল যে ঢোকার যে দরজাটা রয়েছে সেটা ঘরে ঢোকার দরজা, আর একটা দরজা রয়েছে একটু এই পাশে, মানে রুমটার পাশের দিকে যে দিকটা ডাইনিং টেবিলগুলো রয়েছে ওই পাশটাতে খুলে একটা দরজা, যাতে যদি কোনো রাত্রেবেলা বা অতি প্রয়োজনে, যখন রাতে হোক কি মানে প্রয়োজনে হোক বাথরুম যেতে হলে, মানে ওই রুমে যে থাকবে তাকে আর পুরো হলটাকে এরকম ঘুরে ডাইনিং হল দিয়ে আর যেতে হবে না, সোজা সে ডাইনিং হলে দরজাটা যেহেতু খুলছে সোজা ডাইনিং হল দিয়ে বাথরুমে চলে যাওয়া যাবে, এরকম একটা ব্যবস্থা করা যায়। 2টো দরজা রয়েছে, ঠিক আছে। এবার সব যেহেতু জুন মাস, ভ্যাপসা গরম, সবই খোলা রয়েছে, জানলা দরজা সব খোলা রয়েছে, একটু গাটা এলিয়ে দিয়েছে, একটু ভালো লাগছে না শরীরটাও।
কিছুক্ষণ পর ও একটু উঠে বসে ভাবে যে এবার আমাকে একটু বাথরুমে যেতে হবে। এই বলে ও উঠে বাথরুমে যাওয়ার কথা ভাবছে, উঠছে, ও দেখে যে সামনে দিয়ে ওই হল দিয়ে আর কি ওর ভাই একটা গামছা জড়িয়ে বাথরুমের দিকে চলে যাচ্ছে। তো ভাবলো যে ঠিক আছে, ও আসুক, আমি তারপর যাব। এ বলেও বসে আছে। তো বসে আছে তো আছে, আর সে তার ভাই বাথরুম থেকে আসে না। এবার এ তো বেশ বিরক্ত হয়ে যাচ্ছে, কি ব্যাপার, গেল তো গেল, আর আসছে না কেন। আবারও কিছুক্ষণ ওয়েট করে তারপরে এবার আর সে সহ্য করতে না পেরে উঠে দাঁড়িয়ে বলছে আমি গিয়ে দেখি তো কি করছে ছেলে। এই বলে ও সোজা যে দরজাটা দিয়ে এন্টার করে রুমে, সে সোজা দরজাটা দিয়ে সে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে হলে গিয়ে দাঁড়ায়। দাঁড়িয়ে দেখে যে ওর ভাই নিচতলার সিঁড়ি বেয়ে দোতলায় আসছে হেঁটে হেঁটে। এসে তারপরে নর্মালি এসে ওর দিকে তাকিয়েছে, আসছে ওর দিকে হেঁটে। তো ও একটু অবাক হয়ে গিয়ে বলে, এই তুই কতক্ষণ বাথরুমে থাকিস রে? তারপরে ও বলছে আমি আমি তো নিচে ছিলাম, তো আমি তো বাথরুমে যাইনি। তুই বাথরুমে যাসনি? না, আমি তো নিচে ছিলাম, নিচে থেকে এখন আসছি। তাহলে তাহলে মনে হয় দাদা গিয়েছে। ও ভেবেছে ওর মাস তো দাদা গিয়েছে। তখন ওর ভাই বলে যে না, দাদা যাবে কেন, দাদা তো সে কখন বাজারে চলে গেছে, দাদা তো এখনো ফেরেনি। দাদা ফেরেনি? দাদা বাজারে গেছে? হ্যাঁ। তুইও যাসনি? না, আমি এখন নিচতলা থেকে উপরে এসেছি। এই দোতলার গোটা দোতলাতে তখন আমার ওই কলিগ ছাড়া আর কেউ ছিল না। সে বলছে আমি ছাড়া দোতলাতে আর কেউ ছিল না, আমার ভাই তখন সবে উঠে আসছে আমি দেখছি, আর বাকি সবাই নিচে ছিল আমি জানি। তাহলে এই পাশ থেকে মানে ওর যে মাসতুতো দাদার যে ঘরটা, ওই পাশ থেকে হোক কি যে পাশ থেকে হোক, ও দেখেছে এইভাবে জাস্ট ক্রস করে কে গেল গামছা পরে। আর তার ভাই কিন্তু গামছা পরে নেই, তার ভাই এমনি নর্মাল ক্যাজুয়াল যেরকম জামা কাপড় পরে থাকে সেরকম পরে রয়েছে। সে উঠে এসেছে। আর ভাই বলতে বলে খুব একটা যে ও প্র্যাঙ্ক ট্র্যাঙ্ক করবে কিছু ওই ধরনের কিন্তু সে ছেলে নয়, একটু গম্ভীর টাইপের ছেলে। ও এই ধরনের প্র্যাঙ্কও করে টরে না, নর্মাল, ঠিক আছে। তো ওর কথা অবিশ্বাস করার কোনো ব্যাপারই নেই। আর এদিকে দাদা যে বাড়িতে নেই সেটা সে কনফার্ম করে দিয়েছে, কারণ বাইক নেই, বাইক নিয়ে সে বাজারে গেছে, এখনো সে ফেরেনি। ফিরলে নিশ্চয়ই বাইকের শব্দ তারা সবাই পেত, নিশ্চয়ই জানতো। তাহলে কে গেল? ও স্পষ্ট দেখতে পেয়েছে জানলাটা দিয়ে ওর এমনকি ওর মাসতুতো দাদার মতনও শারীরিক গঠনটা বললে চলবে না, ঠিক ওর ভাইয়ের মতোই শারীরিক গঠন। আর মুখটা হয়তো ও দেখতে পায়নি, কিন্তু ফিগারটা দেখে মনে হয়েছে যেন ওর নিজের ভাই যেন গেল। তো গামছা পরে এইভাবে চলে গেল। এমনকি ও জানলা দিয়ে তো দেখেছে, প্লাস আমি যে বললাম যে দরজাটা ডাইনিং স্পেসে খোলে, সেই দরজাটা দিয়েও মানে বাথরুমে যেতে হলে ডাইনিং স্পেস ক্রস করেই যেতে হবে। ও ডাইনিং স্পেস ক্রস করেই গেছে। ডাইনিং স্পেস দিয়ে যাওয়ার সময় ওর পায়ের শব্দ পেয়েছে, যে হ্যাঁ হেঁটে গেল, দেখেছে ওর পাটা গেল হেঁটে। তারপরে লাইট জ্বাললো, মানে বাথরুমের সুইচটা দেয়ালে, বাইরের দিকে দেয়ালে ছিল ওদের, লাইটটা অন করলো, বাথরুমের দরজার খিলটা খুলে ও ভিতরে গেল, ওর নল খুলে জল পড়ছে সেই শব্দ, এত কিছু শব্দ পেল। তাহলে এগুলো কি ছিল? এবার ও আর বেশিক্ষণ সেখানে না দাঁড়িয়ে জাস্ট দৌড় দিয়ে বাথরুমে যায়। বাথরুমে গিয়ে বাথরুমের সামনে গিয়ে দেখে দরজা খিল আটা, বাইরে দিয়ে, ভিতর দিয়ে না বাইরে দিয়ে, সুইচ বন্ধ, কোনো আলো জ্বলছে না ভিতরে। আর বাথরুমে সে তারপরে আলোটা জেগে ভিতরে ঢুকে গিয়ে দেখে কিচ্ছু নেই, জল পড়ার কোনো চিহ্ন নেই, পুরো শুকনো খটখটে বাথরুম। অন্তত ঘন্টা 2-3 আগে ওটাকে কেউ ইউজই করেনি। তাহলে ও কাকে দেখলো? জাস্ট ক্যাজুয়ালি কে হেঁটে চলে গেল ওইখানে? ওর দাদা আর ওর ভাই, মানে মাসতুতো দাদা আর ভাই ছাড়া পুরুষ বলতে ওর বাবা আর মেসোমশাই, যারা কি যথেষ্ট বয়স্ক, যাদের হাঁটা তাদেরকে দেখে তো চেনা যাবে। বাবার চেহারাটা একটু ভারীর দিকে, আর ওই ওনার যে মেসোর চেহারাটা, ওর মেসোর চেহারাটা একটু বয়স্ক চেহারা। বাবাও বেশ বয়স্ক, ভারীর দিকে একটু চেহারা, তো
ওটা তো বোঝা যাবে না কে গেল। এটা ছিমছিমে না মোটা না রোগা একটা অবয়ব, একটা ছেলে যে কি ওর ভাইয়ের মতন দেখতে ছিল, অনেকটা শারীরিক গঠন ওর ভাইয়ের মতন ছিল, তো সে হেঁটে চলে গেল। তাহলে সেটা কে ছিল? ওদের ফ্যামিলিতে সেরকম আর তো কেউ নেই। তো এই এক্সপিরিয়েন্সটা কিন্তু সে করে, আর রীতিমতো কিন্তু ওর মানে ও এই জিনিসটা বুঝে যায় যে না, এত দিন ও যে এই ছোটবেলার থেকে যে ভয়টা পেত যে কেউ হয়তো এসে ওকে ধাপ্পা দেবে, কেউ হয়তো এসে ওকে চমকে দেবে, ও হয়তো কাউকে দেখে চমকে যেতে পারে, কিছু তো একটা আছে ওখানে। ওর যে ফিলিংসটা হতো, সেই ফিলিংসটা কিন্তু মিথ্যে নয়, হয়তো সত্যিই কিছু আছে। এবার এই যে কিছু আছে ব্যাপারটা আদৌ তার মাসির বাড়ির লোকেরা জানে কি জানে না, সেটাও কিন্তু সে কিছু কনফার্ম করতে পারে না, সে জানে না, সে বুঝতে পারে না। হয়তো ওরা জানে, জেনেও হয়তো তারা কিছু বলে টলে, কিছু তেমন কিছু পাত্তা দেয় না। আর এটাও হতে পারে যে এটা ওরা জানেই না। কারণ এটা কেন বলছি যে ওরা জানে না, কারণ যখন আমার এই কলিগ নিচে গিয়ে সবাইকে ব্যাপারটা জানায়, সবাই রীতিমতো ওর উপরে হাসতে শুরু করে, বলে যে তুই একটু বেশি যেন ভাবিস এইসব নিয়ে, এরকম কিছুই না। আর ওর কাজিনসরা তো ওকে ঠাট্টা করতে, এখনো ভয় পাস, ছোটবেলা ভয় পেতি এখনো ভয় পাস, মানে এমন। ও সেই জন্য ভাবে যে হয়তো এটা কি জানে না যে এখানে কিছু আছে, নাকি এরা জেনেও সেটাকে ফিল করতে পারেনি, নাকি এটা তো ও নিজেও জানে না। কিন্তু এটা কনফার্ম হয়ে গেছে ওর যে হ্যাঁ, আমার ভয়টা কিন্তু অমূলক ছিল না, আমি যে ভয় পেতাম নিশ্চয়ই এই জিনিসটাই এখানে আছে, প্রেজেন্সটা আমি ছোটবেলা ফিল করতাম, এখন আমি সচক্ষে দেখলাম। এরপর থেকে মানে ও মানে আর কি বলবো, ওর তো সব গুলিয়ে যায়। এই ঘটনাটা ও আমার সাথে শেয়ার করেছিল, কেমন লাগলো আপনারা জানান। এই দ্বিতীয় ঘটনাটা, এটা আমি আমার বাবার কাছ থেকে শুনেছি, আর এটা যথারীতি উড়িষ্যারই একটা ঘটনা। এটাকে আমি মানে খুব মানে এটা খুব রিসেন্ট একটা ঘটনা, খুব বেশি দিনের নয়, রিসেন্ট একটা ঘটনা ছিল। তো রিসেন্ট বলতে কতদিন হবে, কত কিছু বছর হবে, হয়তো কিছু বছর আগে, খুব বেশি পুরনো না খুব বেশি নতুনও না, মানে ওই কিছু বছর আগের ঘটনা আর কি। এটা আমার বাবার এক বাবার দোকানে অনেকে ওষুধ টষুধ যখন কিনতে আসতো, তখন অনেক সময় গল্পের ছলে ছলে এরকম শেয়ার করতো। তো একজন বাবার কাছে ঘটনাটা শেয়ার করে, আমার বাবাকে দাদা দাদা বলে ডাকতো। আর সেই ব্যক্তির নাম আমি বলতে পারি, সেই ব্যক্তির নাম হচ্ছে লোকনাথ। আর আমরা ছোটবেলা থেকে ওনাকে লোকনাথ কাকু বলে ডাকতাম, লোকনাথ কাকা বলে ডাকতাম। তো একবার কি হয়েছে, সেই লোকনাথ কাকা একটা আত্মীয়ের বাড়ি ঘুরতে গেছে, এমনি গেছে, কুটুম বাড়ি যেরকম যায় সেরকম গিয়েছে। তো তখন নাকি ছিল শীতকাল ছিল, তখন সে ঘুরতে গিয়েছে। আর যেহেতু উড়িষ্যার আমি বলেছি অনেক গ্রামাঞ্চল এখনো এরকম রয়েছে যে সেখানে টয়লেটের তেমন কোনো ব্যবস্থা এখনো অবধি কিন্তু নেই, অনেক গ্রামাঞ্চলে এখনো সেই জিনিসটা রয়ে গেছে। তো তখন আমি বলছি 2-3 বছর আগের কথা বলছি। তো তখন ওরকম এক সন্ধ্যাবেলা ওনার একটা বাইক ছিল, বাইকে করে উনি নদীর পাড়ে চলে এসেছেন টয়লেট সারার জন্য। এই নদীর পাড়ে চলে এসে তখন একটু বিকেল বিকেল হয়ে গেছে, একাই এসেছেন নদীর পাড়ে, এসে উনি নিজের কাজ সেরে উঠে যাবেন। তো উনি নিজের কাজ টাজ করে উঠে আসতে আসতে উনি দেখেন যে পাড়টা বেশ ঢালু ছিল পাড়টা, নদীর পাড়ের উপরে উনি ওই ওনার বাইকটা রেখে দিয়ে উনি ঢাল বেয়ে নেমে এসে নিচে ওনার কাজটা সেরেছেন। সেরে এবার যখন মানে ওই ঢালটা পেরিয়ে আবার উপরে উঠতে যাবেন, তখন উনি না আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না যে কোন দিকে যাবেন, কোন দিক দিয়ে এসেছেন, নিচে এসে তো পড়েছেন, এবার উপরে আর ওঠার কোনো রাস্তা উনি খুঁজে পাচ্ছেন না।
যে কি করে উপরে যাবেন, কোনোভাবেই কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না। তারপরে কি করবে এদিক সেদিক তারপরে ঘুরতে শুরু করে দিয়েছে, মানে মানে পায়ে হেঁটে হেঁটে রাস্তা খুঁজতে শুরু করেছেন যে কিভাবে উপরে উঠবেন। কোনো মতেই উনি রাস্তাটা খুঁজে পাচ্ছেন না, কি করে উপরে উঠবেন বলে খুঁজতে খুঁজতে উনি বেশ নদীর ধার বেয়ে বেশ খানিকটা এগিয়ে গেছেন। এদিকে একটু না বেলাটা একটু পড়ে এসেছে, মানে প্রায় এরকম সূর্য ডুবে গেছে, একটু একটু আবছা আবছা অন্ধকার পড়ে গেছে, আর চারিদিকে কুয়াশা ঘিরে যেতে শুরু করেছে শীতের সময়, আর বেশ ঠান্ডাটা একটু জাঁকিয়ে পড়েছে। আর উনি তেমন কোনো কিছু যা যা এনেছিলেন সোয়েটার ফোয়েটার সব ওই বাইকের উপরে ডিকির মধ্যে খুলে রেখে দিয়েছিলেন। এবার উনি তো হাঁটছেন আর ভাবছেন যে কোন দিকে আমি পথ পাই, উপরে আমি যাব কি করে। এরকম ভাবতে ভাবতে একটা সময় তিনি দেখলেন অনেক, মানে বেশি দূরে না, কুয়াশার মধ্যে একটা আবছা একটা কিছু একটা দেখা যাচ্ছে। একটু এগিয়ে গেলেন তিনি, দেখেন একটা মেয়ে এমনি নর্মাল চুড়িদার যেমন থাকে পরেছে, সালোয়ার কামিজ পরে, সে এরকম ওখানে এরকম হাঁটাহাঁটি করছে। তো এই ভর সন্ধ্যেবেলা একটা মেয়ে এখানে হাঁটাহাঁটি করছে, কি ব্যাপার। তারপরে তিনি দেখছেন সে মেয়েটা তার দিকে এগিয়ে আসছে। এগিয়ে এসে সে বলে যে আপনি এখানে কি করছেন। তারপরে লোকনাথ কাকু বলে আমি, ও আর কি বলবে, একটা মেয়ের সামনে একটু তো বলতে পারে না যে আমি এরকম এসেছিলাম। তো সে বলে হ্যাঁ একটু, আমি তো অমকের গ্রামে অতিথি হয়ে এসেছি, একটু এমনি দেখতে দেখতে এসেছিলাম আর কি। তো আমি আমার বাইক রেখে দিয়েছি উপরে, কিন্তু রাস্তা কোথায় খুঁজে পাচ্ছি না। কিন্তু তুমি এখানে কি করতে এসেছো। তুমি বলেই সম্বোধন করে, কারণ মেয়েটা একটু অল্প বয়সী ছিল, অল্প বয়সী মেয়ে। তুমি বলেই সম্বোধন করে, বলে তুমি এখানে কি করছো। তারপরে তুমি কে, কোথাকার মেয়ে, তুমি কোথায় থাকো, এখানে এই ভর সন্ধ্যাবেলা কি করছো। সে বলে আমি এইখানেই থাকি, এখানেরই মেয়ে, একটু বেড়াতে এসেছি, একটু ঘুরতে এসেছি, আমি আসি মাঝে মাঝে এখানে, আশেপাশেই থাকি। ও বলছে, তারপরে মেয়েটাই বলল যে আপনি রাস্তা খুঁজে পাচ্ছেন না, আচ্ছা আসুন আমি আপনাকে রাস্তা বলে দিচ্ছি কোথায় কোথায় আছে। এই বলে সেই মেয়েটা ওই লোকনাথ কাকুকে নিয়ে হাঁটতে শুরু করলো। লোকনাথ কাকু একটু মনে ভরসা পেয়ে ওর পেছন পেছন হাঁটতে শুরু করে দিচ্ছে। এবার লোকনাথ কাকু দেখছেন যে মেয়েটা হাঁটছে ঠিকই, কিন্তু মাঝে মাঝে না কি করে কি জানি, মানে ওকে দেখা যাচ্ছে না, ওকে দেখা যাচ্ছে না মাঝে মাঝে, আবার মাঝে মাঝে ওকে দেখা যাচ্ছে, ও কিন্তু সামনেই আছে। মাঝে মাঝে কি করে কি জানি ওকে আর দেখা যাচ্ছে না, ও ভালো করেই দেখছে যে ও আছে তো। এক এক সময় দেখছে ওকে দেখা যাচ্ছে না, এক এক সময় আবার দেখছে ওই তো হেঁটে যাচ্ছে। এরকম কিছুক্ষণ চললো, মেয়েটা আগে আগে যাচ্ছে, লোকনাথ কাকু তার পিছন পিছন এগোচ্ছে। এবার হঠাৎ করে লোকনাথ কাকু চোখের পলক ফেলে দেখছেন যে মেয়েটা তো নেই, সামনে কোথায় গেল। এবার বেশ খানিকক্ষণ হলো মেয়েটা, আর মেয়েটাকে আর দেখতে পাচ্ছেন, চারিদিকে এরকম চোখ বুলিয়ে দেখছেন, দেখতে পাচ্ছেন না। তারপরে আবার দেখছেন সামনের দিকে, ওই তো মেয়েটা অনেকটা এগিয়ে গিয়েছে, আর সে এরকম পিছন দিকে এরকম ফিরে এরকম হাত দিয়ে এরকম এরকম করে ইশারা করে ডাকছে, এসো। তারপরে লোকনাথ কাকু তার বড় বড় পা ফেলে তার দিকে এগোচ্ছেন। এদিকে এগোচ্ছেন, আবার মেয়েটা পিছন ফিরে আবার হাঁটতে শুরু করেছে। হাঁটতে হাঁটতে কিছু দূর গেল, আবার কিছু দূর পরে আবার সে মেয়েটা নেই, নেই, সামনে তাকিয়ে আছে, কোথায় গেল মেয়েটা। এবার দাঁড়িয়ে পড়েছে, লোকনাথ কাকু দাঁড়িয়ে পড়েছে, বলছে কোথায় গেল মেয়েটা, তো ছিল সামনে। ও দেখছে আর একটু দূরে এগিয়ে গিয়ে একটু, এবার কিন্তু একটু বাঁ দিকে, আর একটু দূর এগিয়ে একটু বাঁ দিক করে মেয়েটা দাঁড়িয়ে আছে, বলছে এরকম করে ডাকছে, এসো এসো, এভাবে ডাকছে। এবার সে লোকনাথ কাকু সেদিকে যাচ্ছে, বড় বড় পা ফেলে যাচ্ছে, যে মেয়েটা এত তাড়াতাড়ি এত এগিয়ে যাচ্ছে, আমি তো পারছি না এত তাড়াতাড়ি হাঁটতে। সে বলছে তুমি তো তাড়াতাড়ি হাঁটছো কেন, দাঁড়াও, আমি তো পেরে উঠছি না তো, হাঁটবো তো, আমি হাঁপিয়ে যাচ্ছি, নতুন জায়গা। তারপরে মেয়েটা কিছু বলছে না, সে তার মতন সে হাঁটছে, আবার সে থাকছে না, আবার কখন দেখছে আবার আছে। এবার বেশ অন্ধকার হয়ে আসছে, আর এই অন্ধকারের মধ্যে মানে এই লক্ষ্য করছে যে মেয়েটা যত অন্ধকার বাড়ছে তত আর কি মেয়েটার এই যে
হঠাৎ করে ভ্যানিশ হয়ে যাওয়া, হঠাৎ করে চলে আসা, হঠাৎ করে ওই দিক থেকে ওকে ডাকা, এই জিনিসটাও কিন্তু ঘন ঘন বেড়ে যাচ্ছে। আর তখনই কি মনে হলো, লোকনাথ কাকু এখানটা স্থির হয়ে দাঁড়িয়ে পড়লো। স্থির হয়ে দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়ে পড়ে ওর পকেট থেকে, এতক্ষণ ওর খেয়াল ছিল না যে ওর পকেটে ফোন আছে, পকেট থেকে ফোনটা বের করলো। বের করে ও যে যাদের বাড়িতে এসেছিল গেস্ট হয়ে, তাদের বাড়ির ছেলেদের ও ফোন করে। ফোন করে জানায় যে ওরা তো বলছে তুই কোথায় গেছিস, এতক্ষণ তোকে তো খুঁজেই পাচ্ছি না, কোথাও কোথায় আছিস তুই। ও বলছে আমি এই নদীতে এসেছিলাম, এবার আমি নদীর থেকে বেরোতে পারছি না, এই নদীর এই পাড়ে পাড়েই আমি ঘুরে বেড়াচ্ছি, আমি কোনোভাবেও আমি বাইকের কাছে পৌঁছতে পারছি না। তারপরে ওরা বলে তুই কোথায় আছিস এখন? বলে আমি নদীর পাড়ে কোথাও একটা আছি, আর একটা মেয়ে, জানিস তো একটা মেয়ে আমাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাবে বলছে, কিন্তু তাও তার সাথে আমি হেঁটে পেরে উঠতে পারছি না। সেই মেয়েটা বারবার এত দূরে চলে যাচ্ছে। এরকম বলছে তুই মেয়ে দেখছিস? হ্যাঁ। তো কিরকম মেয়ে? বলছে এরকম একটা হালকা গোলাপি রঙের, লাইট পিঙ্ক কালারের একটা এরকম জামা পরে আছে সে, আর আমাকে ডাকছে, ওই তো এখনো ডাকছে। এই বললে না, তারপর বলি তোরা তাড়াতাড়ি আয় না, কোথায় আছিস তোরা, তাড়াতাড়ি আয়, আমি এখানে দাঁড়াচ্ছি, ঠিক আছে? ওরা কিছু যে বলতে যাবে ওপর সাইড থেকে, তার সে বলার আগে ফোনটা কেটে যায়। এবার এসে মেয়েটা ডাকছে ওকে বারবার করে, এসো এসো, এবারে ডাকছে। আর ও তারপরে পকেটে ওই ফোনটা রেখে ও তারপরে আবার ওই মেয়েটার কাছে হেঁটে হেঁটে যায়। এবার কিন্তু মেয়েটা আর ভ্যানিশ হয় না, সে ওখানেই দাঁড়িয়ে থাকে। গিয়ে পৌঁছায়, তারপরে বলে যে এই দেখো। মেয়েটা বলে এই দেখো। লোকনাথ কাকু দেখে একটা মন্দির, ছোটখাটো একটা মন্দির, বেশ একটু চাতাল টাতাল রয়েছে, বসা যাবে ওরকম একটা মন্দির। মন্দিরের ভিতরেও তারপরে ওই লোকনাথ কাকু কি করে, মন্দিরটা দেখে মন্দিরের ভিতরে ঢুকে যায়। ঢুকে গিয়ে চাতালটা এরকম একটু হেলান দিয়ে এরকম করে বসে পড়ে, ধপ করে বসে পড়ে। দেখছে সে মেয়েটাকে ডাকবে যে তুমিও এখানে এসে বসো কি কিছু, তো মেয়েটাকে দেখছে, মেয়েটা নেই, আর নেই, কোথাও নেই। সে উঠে দাঁড়িয়ে এদিক ওদিক দেখে, খোঁজে, মেয়েটার তো নামও জানে না। সে নাম টাম কিছু জিজ্ঞেস করে, সে বলে কোথায় গেল, তাহলে কোথায় গেল? ইতিমধ্যে আবার তার ফোনটা রিং হয়ে গেছে, ফোনটা বেজেছে। এবার সেই আত্মীয় বাড়ির সেই লোকজনরাই ফোন করেছে, তাকে বলছে তুই কোথায় আছিস? যে আমি একটা মন্দিরে আছি, এখানে একটা মন্দির আছে, সে মন্দিরটাই আমি আছি। এবার সেই মেয়েটাকে না দেখতে পাচ্ছি না, কোথায় যে গেল। এই তুই চুপচাপ ওইখানেই থাক, আমরা যাচ্ছি, আমরা এক্ষুনি যাচ্ছি, তুই ওখানে যাবি, ওখান থেকে কোথাও যাবি না, যেই ডাকুক তুই যাবি না, তুই ওখানে থাক, আমরা আসছি। ঠিক আছে আয়। এবার কিছুক্ষণের মধ্যেই না ওই আত্মীয় পরিজনরা চলে আসে। চলে এসে তারপরে ওরা টর্চ ফর্চ মেরে ওকে সেই মন্দির থেকে তারপরে আস্তে আস্তে ওকে নিয়ে যায়। তো সেদিন আর তাকে কিছু বলেন না, কি ঠিক আছে তুই চল, তো বাইকটা কোথায়, হ্যাঁ চল, ওই তো চলে এসছি আমরা, চল, কোনো ভয় নেই, এ বলে নিয়ে যায়। সে রাতটা তাকে কিছু জানানো হয় না। পরের দিন সকালে ওই ঘরের লোকেরা ওকে ধরে যে তুই ঠিক করে বল তো, তুই কাকে দেখেছিস, কি দেখেছিস? বলে কি দেখবো আবার, আমি রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, একটা মেয়ে এসে বললো চলো রাস্তা খুঁজে দিচ্ছি, তো সে মেয়ে তো আমাকে নিয়ে যাচ্ছে, আর নিয়ে হেঁটে হেঁটে আমি হাঁপিয়ে যাচ্ছি, সে মেয়ে কখন চলে যাচ্ছে, কখন কোথায় কোন দিকে হারিয়ে যাচ্ছে, আবার কখন চলে আসছে, কখন দেখতে পাচ্ছি না, এই করতে করতে তো এই মন্দিরটার কাছে গিয়ে দাঁড়ালাম আমাকে। এবার ওই মেয়েটাকে আমি আর দেখতে পাই না, তোমরা সবে তো আসলে, কিন্তু মেয়েটা হয়তো কোথায় পালিয়েছে না কি করেছে, কোথায় গেল তো দেখতে পেলাম না। তারপরে ওরা বলে তুই যা দেখেছিস ওই জিনিস সবাই দেখে না, ওই যে মেয়েটার কথা তুই বলছিস ও আসলে কোনো মেয়ে না, ও অনেক দিন আগে মারা গেছে। ও হচ্ছে ওইখানেরই গ্রামেরই একজন মারবাড়ি ফ্যামিলি ছিল, বেশ ধনী ফ্যামিলি, সেই ফ্যামিলিরই একটা মেয়ে, দেখতে শুনতে খুবই সুন্দর। কোনো কারণবশত ও ওই নদীর পাড়ের ওইখানটা গিয়ে সুইসাইড করে। তো ওই মেয়েটা যেখানে সুইসাইড করে, যেখানে মারা যায়, যেখানে ওর ডেড বডি পাওয়া গিয়ে থাকে,
ওর বাড়ির লোকেরা কি করে, ওর নামে ঠিক ওই স্পটেতেই একটা মন্দির তৈরি করে দেয়। আর ওই মন্দিরটা ওখানেই আছে। আর ওই মেয়েটাকে মাঝে মাঝে ওই আশেপাশে ঘোরাফেরা করতে দেখা যায়, এমন ওই মন্দির অবধিও থাকে, আশপাশ ঘুরে এরকম দেখা যায়। অনেকে দেখেছে একটা এরকম হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ পরে একটা মেয়ে চুপ করে দাঁড়িয়ে আছে, নাহলে এদিক সেদিক একটু হেঁটে বেড়াচ্ছে। ওকে দেখে মনেই হয় না যে ও কোনো অশরীরী, কিন্তু হ্যাঁ ওকে ওকে মানে ও মাঝে মাঝে ভ্যানিশ করে যায়, মাঝে মাঝে আবার দেখা দেয়, এরকম হয়। আর ও যে বলছিল যে আমি আর পার খুঁজে পাচ্ছি না, মানে আমি যে উঠবো উপরে, ঢাল দিয়ে যে উপরে উঠবো, সে উপরে ওঠার রাস্তা খুঁজে পাচ্ছি না, তারও একটা কারণ রয়েছে। তখন মানে এখনো কি হয়েছে, ওই উড়িষ্যার বিভিন্ন ছোট ছোট যে গ্রামগুলো রয়েছে না, ওখানে কোনো পার্টিকুলার কোনো শ্মশান নেই যে ওখানে মৃত মানুষকে নিয়ে গিয়ে কোনো শ্মশানে পোড়াবে, সেরকম এখনো অনেক জায়গা রয়েছে যেখানে কি সেটা নেই। তো তারা কি করে, কেউ মারা টারা গেলে ওই নদীর কিনারে গিয়ে পুড়িয়ে টুড়িয়ে ওদের সব ক্রিয়াকর্ম শেষ করে দেয়। অনেক সময় ওই নদীর পাড়গুলোতে যেহেতু পোড়ানো হয়, পার্টিকুলার কোনো জায়গা নেই, শ্মশান টশান ছিল না, ওইখানে গ্রামের বেশিরভাগ ডেড বডি আশেপাশে কোথাও পুড়িয়ে টুড়িয়ে দেওয়া হতো, ওইভাবে রাখা হতো। তো ওই সন্ধ্যার পরটা না ওই এলাকাটা একটু মানে ভীতিপ্রদ, একটু ভয় ভয় থাকতো। কারণ বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম লোকেদের এরকম হয়েছে যে ওরা এরকম প্রকৃতির ডাকে সাড়া দিতে গেল নদীর পাড়ে, কিন্তু আর ফিরে আসলো না। পরের দিন দেখা গেল চিৎপটা হয়ে পড়ে আছে, অজ্ঞান হয়ে অবস্থায় আছে, না হয় কেউ কেউ বা মারাও গেছে। বেশিরভাগ ক্ষেত্রে জ্ঞান হারিয়ে পড়ে থাকে। এবার এ ঘুরে ফিরে আসতে পেরেছে, এর সাথে ওই মেয়েটার আত্মাটার দেখা হয়েছে। আর যেহেতু মেয়েটার আত্মাটা পিওর ছিল, ভালো ছিল, এর কোনো ক্ষতি করেনি, একে নিয়ে মানে মন্দিরটা পর্যন্ত পৌঁছে দিয়েছে, তারপরে ঠিকভাবে পৌঁছে যেতে পেরেছে। এটা একটা ঘটনা গিয়েছিল, এটা বাবার মুখে শুনেছিলাম। তো এখন যে তৃতীয় ঘটনাটা বলবো, এটা হচ্ছে একদম গ্রাম বাংলার ভূতের গল্প। তো এটা আমি আমার এক মামার কাছ থেকে ঘটনাটা শুনেছি।
এটা আমার তৃতীয় ঘটনা। আর আজকে মোটামুটি এই কটা ঘটনাই আমি বলে শেষ করব।